নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সাথে ঘটনা ভাগ করে নিয়েছেন রানু মুখার্জি। রানু মুখার্জি থাকেন ব্যারাকপুরে। ওনার জীবনের খুবই একটি দুঃখজনক ঘটনা, যার রেশ আজও ওনার জীবনে বয়ে চলেছে, আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তখন 2022 সাল। ওনার মেয়ে ব্যারাকপুরের মিশনারি স্কুলে পড়াশুনো করে। মেয়েটি তখন ক্লাস 7-এ পড়তো। মেয়েকে পড়তে দিতে যেতেন, মানে প্রাইভেট টিউশনে নিয়ে যেতেন খড়দাতে। ওনাদের ছোট পরিবার, স্বামী স্ত্রী, একটি বাচ্চা, সুখে শান্তিতে কাটছিল, কোনো সমস্যা কোথাও ছিল না। কিন্তু ওই যে বলে, কপালে কখন কার কি লেখা আছে কেউ বলতে পারে না। উনি মেয়েকে প্রাইভেট টিচারের কাছে পড়তে দিতেন খড়দাতে, দিয়ে উনি স্টেশনে বসে থাকতেন, খড়দা স্টেশনে। এখানে বলে রাখা ভালো, ওনার স্বামী মেয়েকে খুব ভালোবাসতেন। ওনার মনে হতো যে যাবার সময় তো মায়ের সঙ্গে গেল, আসার সময় রাত হয়ে যায়, ফিরতে যদি অসুবিধা হয়। এটা ভেবে উনি অফিস থেকে ফেরবার পথে স্ট্রেট চলে যেতেন খড়দা স্টেশনে স্ত্রীর কাছে। ওখানে বসে থেকে একেবারে মেয়েকে নিয়ে ওরা দুজনে মিলে বাড়ি ফিরতেন। আশা করি বোঝাতে পেরেছি। খড়দা স্টেশনে তো ওনার স্ত্রী বসে থাকতেন মেয়েকে টিচারের কাছে পড়তে দিয়ে, আর স্বামী ওখানে গিয়ে মিট করতেন। তারপর মেয়ের পড়া হয়ে গেলে একেবারে মেয়েকে নিয়ে ওনারা দুজনে বাড়ি ফিরতেন। এবার বাড়ি যখন ফিরতেন, প্রতিদিন কিছু না কিছু টুকটাক জিনিসপত্র মানুষের যেমন কিনে নিয়ে ফিরতেন 9টা সাড়ে 9টার সময়। সপ্তাহে 3 দিন পড়া থাকতো। তো সেই দিন ছিল মঙ্গলবার। উনি যথারীতি বসে আছেন, ওনার স্বামী এলেন। এসে বলছেন, জানো, আর একটা বিষয় এখানে বলার, ওনার মেয়ে মাছ ছাড়া ভাত খেতে পারতো না, মানে মাছ খুব প্রিয় খাদ্য আর কি। আর বাবা কি করে, মানে মেয়ে মাছ চেয়েছে পাবে না, বা মাছ খাবে না, একদিন পরে মাছ কিনবে, এই জিনিসটা উনি মানতে পারতেন না। তো স্ত্রীর কাছে এসে বলেন সন্ধেবেলা তখন, দেখো প্রচুর মাছ উঠেছে সামনের বাজারে দেখলাম, এটা কিন্তু খড়দার কথা বলছি, চলো মাছ কিছু কিনে নিয়ে একেবারে বাড়িতে নিয়ে যাই, গিয়ে বাড়িতে রেখে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে উনি বলেন, ওনার স্ত্রী, যে না, মঙ্গলবার এই স্টেশনের ধারে এরম মাছ কিনে এখন বসে থাকবো আমরা, তারপর আবার নিয়ে যাব লাইন পেরিয়ে, দরকার নেই, কোনো প্রয়োজন নেই, কালকে সকালে কেনা হবে। উনি বললেন, দারুণ মাছ এসছে, আর এরকম এরকম মাছ পাওয়া যাবে না সব সময়, একটু কিনে বাড়িতে রেখে দিই। তো উনি রাজি হচ্ছেন না। ওনার স্বামী একেবারে নাছোড়বান্দা, উনি শুনবেনই না কথা। ওনার স্বাভাবিক, আমরা যেমন বলি রাত্রেবেলা, বিশেষ করে মঙ্গলবার দিন স্টেশন বা এই ধরনের জায়গার ধারে মাছ কিনে নিয়ে আসা, লোকে বলবে সবাই তো কেনে। তো ওনার স্বামী সেদিন ওই যুক্তি দিলেন, দেখো এত লোক মাছ কিনছে, যত তোমার কুসংস্কার, ছাড়ো তো এসব, বলে উনি প্রায় 1.5 থেকে 2 কিলো মাছ কেনেন। মাছ একেবারে টাটকা মাছ, রক্ত পড়ছে। আর উনি আরও একটা কথা বললেন, যে আমি আমার স্বামীকে প্রথমে তো রাজি হচ্ছিলাম না, মঙ্গলবার রাত্রেবেলায় মাছ নিয়ে যাওয়া, এই ব্যাপারটা ওনার বারবার ওনাকে হন্ট করছিল। কিন্তু বলবেন কাকে, ওনার স্বামী তো কুসংস্কার এটা ওটা বলে ওনাকে একেবারে থামিয়ে দিলেন, যা বলা যায়। তারপরও উনি বললেন যে মাছ যখন কিনেই ফেলেছো, একটা কাজ করে আশেপাশে কোনো দোকান থেকে একটু নুন লঙ্কা যদি জোগাড় করতে পারে। ওনার স্বামী তাতেও সমস্যা, উনি বললেন না, চুপ করো, বসো তো, যত বাজে কুসংস্কার। নুন লঙ্কা, দুনিয়ার লোক মাছ কিনছে বেচছে, দেখতে পাচ্ছ না, কোথাও কোনো সমস্যা হচ্ছে না, যত এইসব ভাববে তত এগুলো মাথায় চেপে বস, এগুলো মাথা থেকে তাড়াও। উনি রাগে গজগজ করতেই লাগলেন, কিন্তু স্বামী কোনো কথা শুনল না। যাই হোক, আরও একটা সমস্যা, যার যে ওনার না সেদিনকে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছিল। একেতে তো টাটকা মাছ, টপটপ করে রক্ত পড়ছে, স্টেশনে বসে আছেন, ওখানে জায়গাটায় রক্ত পড়েছে, ওনার ভীষণ ঘৃণা লাগছিল সেদিনকে। বলছিলেন মাছ কিনবেই যখন ভাবলে একটা বলতে পারতে, একটা ব্যাগ রাখতাম, ব্যাগের মানে একটা ব্যাগের মধ্যে না হতো মাছের ব্যাগ বা কিছু। উনি বলে, ও ব্যাগট্যাগ লাগবে না, এমনি হাতে করেই ঠিক আছে। স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর চলতে থাকে। তারপর মেয়ের ছুটি হয়ে যায়, মেয়েকে ওরা সঙ্গে নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। ওনারা 4 নম্বর প্ল্যাটফর্মে বসে থাকতেন। ওখান থেকে এবার ব্যারাকপুর আসবেন বলে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসেন।
বলছেন এই যে ওভারব্রিজ দিয়ে ওখান থেকে আসছে লাইনটা ক্রস করে, চতুর্দিকে মাছের রক্ত পড়তে পড়তে যাচ্ছে, আর যত রক্ত দেখছেন উনি তত গজগজ করছেন, স্বামীকে বলছে দেখো কি বিচ্ছিরি লাগছে, এরমভাবে নিয়ে যাচ্ছ, একটা ব্যাগ নেই কিছু নেই, এরম বলতে বলতে যাচ্ছেন। এভাবে ট্রেনে ওঠেন, ট্রেন থেকে নামলেন, এবার নামার পর ওনাদের বাড়িটা একবারে ব্যারাকপুর স্টেশনের কাছে না, একটু ভেতর দিকে যেতে হয়। হাতে মাছ আছে, মেয়ের বইপত্র আছে, ব্যাগ ট্যাগ আছে, সমস্ত কিছুর জন্য ওরা রিকশায় উঠলেন। রিকশায় ওঠার পর ওনার স্ত্রী বললেন, উনি বললেন যে মাছের পোটলাটা না রিকশার সামনে নিয়ে নাও, মানে রিকশাওয়ালার যে হ্যান্ডেলের সামনেটায়, ওখানে রাখো, তাহলে রাস্তায় পড়তে পড়তেই যাবে না, এই পায়ের কাছে পড়ছে, বিচ্ছিরি লাগছে। বাড়িতে চলে আসেন, এবার মাছটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেওয়া হয়। কিন্তু ওনার বাড়িতে এসেও এক পক্ষ মানে এরম মাছ মঙ্গলবার আনাটা উচিত হয়নি, সবাই বলে এরকম কি মাছ আনে না, একটা কিছু থাকলে ভালো হতো, নুন লঙ্কা বা কিছু, তা ওনার স্বামী গুরুত্ব দেন না, একইভাবে অ্যাভয়েড করেন, যে সে একই কথা বলেই যাচ্ছে, এরকম ব্যাপার আর কি। কেন যে তিনি ওই দিন অতবার বলছিলেন উনি নিজেও জানেন না, ওনার মনের মধ্যে বারবার হচ্ছিল যে এটা ঠিক হচ্ছে না। এবার যাই হোক, বেশ কয়েকটা দিন কেটে গেল, 2-3 দিন কেটে গেল। 2-3 দিন কেটে যাবার পর হঠাৎ ওনার স্বামীর শরীরটা বেশ খারাপ খারাপ, মানে মাঝে মাঝে মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, একটু ঘুষঘুষে জ্বর, একটু শ্বাস নিতে সমস্যা হচ্ছে, তো এগুলো তো হতেই থাকে। ডাক্তার দেখাচ্ছেন, ভালো থাকছে না, আবার 2 দিন ঠিক থাকছেন, আবার ঘুরে আসছে, মানে একটু অসুস্থতা ওনাকে ধরে নিল। অদ্ভুত বিষয় হচ্ছে ওনার স্বামী প্রচণ্ড শক্তপোক্ত একজন মানুষ ছিলেন, মানে চট করে অসুস্থ হওয়া বা একটু ঠান্ডা লেগে গেল একটু এরকম মানুষ উনি নন, প্রচণ্ড শক্তপোক্ত একজন মানুষ, খুব স্টেডি একজন মানুষ। বরং উনি বলতেন যে আমার শরীর খারাপ থাকতো, আমার স্বামী বলতেন তোমার তো মানে ডাক্তার মানে লেগেই আছে প্রতি মাসে, এরকম ব্যাপার। প্রত্যেকে কেউ যদি বাড়িতে আসতো বলতো বাবা মানে স্ত্রী কত অসুস্থ, স্বামী কি সুন্দর সংসারটাকে দেখে রাখে। উনি বলছেন আমি 12 মাসের মধ্যে বোধহয় 10 মাসই অসুস্থ থাকতাম, কিছু না কিছু সমস্যা আমার থাকতো, যার জন্য আমার স্বামী সংসারের কাজে আমাকে প্রচুর সাহায্য করতেন, যেহেতু আমি অসুস্থ থাকতাম, সব কাজ ঠিকঠাক করে সবসময় সম্ভব হতো না। উনি অফিস থেকে এসেও আমার রান্না বান্না সংসারের কাজে প্রচুর সাহায্য করতেন। জানেন আমার স্ত্রী অসুস্থ, শরীরের তার জোর কম, অতটা পারে না কাজকর্ম একা হাতে সামলাতে, তার সঙ্গে মেয়ের লেখাপড়া, পড়তে নিয়ে যাওয়া, সমস্ত কিছু আছে। সেখানে সেই মানুষ যে শক্তপোক্ত সংসারের একদম মানে বটগাছের মতো, তার এবার অসুস্থ হয়ে যাওয়াটা খুব ওরা সমস্যায় পড়লেন। এবার ডাক্তারের পর ডাক্তার চেঞ্জ হচ্ছে, কিন্তু ওনার স্বামীর মানে যে আসল অসুখ কী ধরা পড়ছে না। বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, প্রত্যেকেরই একই কথা যে শ্বাসকষ্ট, শ্বাস নিতে সমস্যা হচ্ছে, বডিতে অক্সিজেন স্যাচুরেশন কম হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। উনি বললেন যে যতই বলুক কিন্তু কেন হচ্ছে, কই এতদিন তো এসব ছিল না, সে উত্তর কেউ দিতে পারছে না। মোটামুটি দিন 15 এভাবে কাটার পর জানা গেল যে ওনার নিউমোনিয়া হয়েছে। তো নিউমোনিয়া হলেও যেহেতু সবাই বললো প্রথম ধাক্কায় ধরা পড়েছে, তাড়াতাড়ি সেরে যাবে এবং পরবর্তীকালে এগুলো আর ফিরে আসে না ভালোভাবে চিকিৎসা হলে। সমস্ত রকম চিকিৎসা যা যা ডাক্তার বললেন সব কিছু করা হলো। ওনারা ব্যারাকপুরে প্রাইভেট নার্সিংহোমে বহুদিন চিকিৎসা করিয়েছেন, সেখানে যখন লাভ পাচ্ছিলেন না, স্বামী একেবারে শয্যাশায়ী হয়ে যাচ্ছে, তখন ওনারা ভাবলেন যে কলকাতার অ্যাপেলোতে ভর্তি করলেন আর কি। তার আগে একটা বিষয় আছে, নার্সিংহোমে কিছুদিন একটু সুস্থ হবার পর, মোটামুটি পুরোপুরি তো সুস্থ হয়ে পাচ্ছেন না, ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে উনি যখন ছিলেন, উনি যেহেতু সবসময় কাশি হচ্ছে, শুতে পাচ্ছেন না, বসতে পারছেন না, মেয়ের সকালে স্কুল আছে, পড়াশুনো আছে, ওদের ঘুমের যাতে সমস্যা না হয়, উনি স্ত্রীকে বললেন তোমরা ওই ঘরে শোও, মা মেয়ে আমি পাশের ঘরে আছি। একেবারে পাশাপাশি দুটো ঘর, মাঝখানে দরজা আছে, কোনো অসুবিধার কিছু নেই, জাস্ট একজনের থেকে যদি আরেকজনের অসুখ না করে যায়, একটু ডিস্টেন্স মেনটেন করা, আর কিছু না। ওনার স্ত্রী বলে রেখেছিল তুমি রাত্রেবেলা আমাকে ডাকবে, বারবার বাথরুমে যাওয়া, এখন তো শরীর খুব দুর্বল হয়ে গেছে, উঠতে বসতেও বেশ কষ্ট হয়, হাঁপ ধরে যায়। তো উনি মোটামুটি কখনো ডাকতেন কখনো ডাকতেন না। তো একদিন সকালবেলা বলেন যে আমি তোমায় কালকে রাত্রে কতবার ডাকলাম, তুমি ঘুমিয়ে পড়েছিলে। এবার ওনার স্ত্রী সারাদিন স্বামীকে নিয়ে ডাক্তার, ঘর করা,
তার মধ্যে মেয়ের পড়াশুনো, সংসার সব কিছু নিয়ে ওনার একদম পাগল পাগল অবস্থা। এবার রাতের বেলা ক্লান্তিতে দু চোখ জুড়ে এসেছে, গভীরভাবে ঘুমিয়ে পড়েছেন। বলে, এই বাবা তুমি আমাকে ডাকলে, আমি শুনতে পেলাম না। নিজেরই ওনার খারাপ লাগছে। বলে, কেন, কিছু সমস্যা হচ্ছিল? তখন বলছেন যে হ্যাঁ দেখো না, রাত্রেবেলায় না কি হয়, 4-5 জন লোক না আমার ঘরের পাশে দাঁড়িয়ে থাকে। যেই লাইট অফ হয়ে যায় তোমরা মোটামুটি ঘুমিয়ে পড়ো, মানে মেয়ে আর মায়ের গলার আওয়াজ আসছে না, মানে ওটা ঘুমিয়ে পড়ছে, আমার ঘুম আসতে দেরি হয়, আর 4-5 জন পাশে দাঁড়িয়ে থাকে। ওনার স্ত্রী বলেন, দূর, তুমি আমাকে বলতে এখন তুমি বলছো, এগুলো তোমার মনের ভুল। বলে, না গো, আমিও তো তোমাকে বলতাম মনের ভুল। দেখো, দাঁড়িয়ে থাকে 4-5 জন, আর আমাকে বলে আপনার থেকে 40 টাকা গুনে গুনে পাই, টাকাটা মিটিয়ে দেবেন। সে পাওনাদারের মতন একদম সেই কীরমভাবে কথা বলে আমার সঙ্গে, জানো? ওনার স্ত্রীর না চোখ ফেটে জল আসে। যে মানুষটা গোটা জীবনে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয়নি, ছোটোখাটো সামান্য যে সংস্কারগুলো থাকে, যেমন এই সন্ধ্যাবেলায় চুল খুলে বেরিও না, এটাতে এই করো না, খাটে বসে খেও না, যেগুলো সিম্পল, যেগুলোকে আমরা কুসংস্কারও ধরি না, সংস্কার বলি, সেগুলো উনি এত মানতেন না। খুব মুক্ত চিন্তার মানুষ ছিলেন। এবং রোগ টোগ ওনাকে, উনি যবে থেকে ওনার বিয়ে হয়েছে স্বামীকে ভাবে অসুস্থ হতে কখনো দেখেননি, টুকটাক অসুস্থ হতেও দেখেননি। সেই মানুষটা রোগে ভুগে এমন একটা অবস্থা, এরকম কথা বলছে, প্রচণ্ড কষ্ট লাগছে। বলছেন, এগুলো তো আমি করতাম, এটা হচ্ছে ওটা হচ্ছে, সেখানে ইনি এরমভাবে কথা বলছেন। বলছেন, তখন স্ত্রী মনে জোর দেন যে ও তোমার মনের ভুল। বলে, না, শুধু আমার মাথার কাছে দাঁড়িয়ে থাকে তা না, তুমি জানো। স্ত্রীকে বলছেন, আমি তো কালকে তোমাকে কতবার রাত্রে ডাকলাম, তুমি তো ঘুমিয়ে পড়েছো। যাই হোক, তোমাকে যখন ডেকে পেলাম না, আমি একাই উঠে গেলাম। ওরা আবার বাথরুমে গেছে, আমার সঙ্গে সঙ্গে গেছে, সেখানে গিয়ে আমাকে ভয় দেখাচ্ছে, ওই খারাপভাবে, মানে জোর কর্কশ গলায় আমার সঙ্গে কথা বলছে। বলে, আপনার থেকে 40 টাকা গুনে গুনে পায়, টাকাটা মিটিয়ে দেবেন, ওই মাছের টাকাটা পায়, মিটিয়ে দেবেন, এরমভাবে কথা বলছে। কেউ তো আমার কাছ থেকে কোনো টাকা পায় না। তখন ওনার স্ত্রী বলেন যে, কোথায়, যারা আসে তাদেরকে ডেকে বলো আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে, তুমি আমার কাছে পাঠিয়ে দিও তো, আমি কথা বলবো, কে তোমাকে এসব কিছু বলে? তখন মেয়ে বলছে, মা, বাবা মনে হয় স্বপ্ন দেখে। বললেন, হ্যাঁ তাই হবে, নাহলে আমরা ঘুমিয়ে পড়লি ঘরের লোক আসছে, সে কথা বলছে, আর লোক কথা বলছে আর কেউ শুনতে পাবে না, এটা তো একটা স্বাভাবিক না। বাইরে থেকে কোনো লোক এলে সে বেল বাজাবে, তারপরে দরজা খোলা হবে, তারপর সে কথা বলবে। কেউ কোথাও নেই, ঘরের মধ্যে ঢুকে পড়ে 5 জন কথা বলছে, এটা তো হয় না। তো এটা কিন্তু উনি রোজ বলতেছে। এবার একদিন বললেন, দুদিন বললেন, এবার উনি প্রায় বলছেন যে দেখো আমাকে এই করছে সেই করছে, ভয় দেখাচ্ছে। তখন ওনার স্ত্রী বললেন, দেখো শরীর অসুস্থ তো, দুর্বল শরীরে এরকম হয়, তুমি একটা কাজ করো, তোমাকে আলাদা ঘুমোতে হবে না, এই আমাদের ঘরেই তুমি এসো দেখি, এখানেই সবাই মিলে একটু বড় করে বিছানা পাতা হোক, এখানে শো, দরকার হলে রাত্রিবেলা আমি তোমাকে মানে বাথরুমে নিয়ে যাব, আমি দাঁড়াবো, দেখি কে তোমাকে ডাকে এই করে, তুমি একা থাকো, তোমার রকম মনে হচ্ছে, চলো আমি যাব। তো স্ত্রী একদিন, এবার উনি রাত্রেবেলা শুয়েছেন, একসঙ্গে সবাই মিলে শুয়ে আছে, তারপর ওনার স্বামী হঠাৎ করে চিৎকার করে উঠেছে, ওই দেখো ওই দেখো, আবার আমার পাশে এসে দাঁড়িয়ে আছে, এবার আবার আমাকে ডাকছে, আবার ডিস্টার্ব করছে, আবার এক কথা বলছে, কিরমভাবে কিরম ভাষায় কথা বলছে, তুমি শুনতে পাচ্ছ না, তুমি দেখতে পাচ্ছ না? ওনার স্ত্রী বলেন যে, কোথায়, কেউ কোথাও নেই, কিচ্ছু নেই, বিশ্বাস করো, কোনো সমস্যা নেই, এই তো আমি তোমাকে শক্ত করে ধরে আছি, কেউ তোমায় কিছু করবেন না। না, ও আমার আঁকে কীরকম করছে, কীরকম করছে, এরকম উনি বলতেই থাকেন। এরকম চলতে চলতে অনেকক্ষণ, এবার ওনার স্ত্রী গভীরভাবে ঘুমিয়ে পড়েছেন, হাতটা স্বামীকে ধরা আছে, যেহেতু বুঝতে পারছেন অসুখে ভুগে ভুগে ওনার মানে একদম শরীর মাথা কাজ করছে না, এরকমই ভাবছেন উনি, কেন উনি তো কাউকে দেখতে পাচ্ছেন না। আর যে মানুষটা এত শক্ত মনের, ওনার বারবার এটা ওনাকে সব থেকে কষ্ট দিচ্ছে যে কি মানুষ, কি হয়ে গেল কটা দিনে। ওনারা মাছ কিনেছিলেন, এটা আগস্ট মাসের শেষের দিকের ঘটনা, আর এই যে সময়টা চলছে, যে সময়টার কথা বলছি, উনি খুব অসুস্থ, ভয় পাচ্ছেন, এটা সেপ্টেম্বরের মোটামুটি শেষের দিকের ঘটনা, ঠিক আছে? মানে তারপর থেকে অসুস্থতা শুরু হয়েছে, সেটা চলতেই আছে। তারপর স্বামীকে ধরে রেখেছেন, এবার হাতটা একটু আলগা হয়ে গেছে, গভীরভাবে ঘুমিয়ে পড়লে মানুষের তো আর হুঁশ থাকে না। স্বামীর চিৎকারে ওনার মেয়ের দুজনের ঘুম ভেঙে গেছে। মেয়ে উঠে পড়েছে, বাবা কী হলো কী হলো? উনি বলছেন, কী হলো? বলো, ওই দেখো আমাকে ধরে টানাটানি করছে, আমাকে কীরকম আবার সেই বাজে ব্যবহার করছে, কীরকম করছে। এই সমস্ত বলার পর কিছু মানে বাধ্য হয়ে
ওরা অনেক জায়গায় যোগাযোগ করে, আরও ভালো করে ডাক্তার দেখায় যে অসুখে ভুগে ভুগে হচ্ছে তো শ্বাসকষ্ট, তাহলে এরকম খারাপ খারাপ স্বপ্ন আসা, এরকম চিন্তা এগুলো কেন হচ্ছে। তো সবার সঙ্গে পরামর্শ করে, যেটা আগেও বলেছিলাম, কলকাতার বড় অ্যাপেলো হাসপাতাল, উনি নাম বলতে আমাকে বারণ করেনি, আমি নাম বললাম, ওখানে ভর্তি করা হয়। সেখানে ওনাকে ভালোভাবেই চিকিৎসা চলছিল ওনার। তখন শরীর খুব ডিটোরিয়েট করে গেছে, মানে খুবই অসুস্থ। ব্যারাকপুরে মানে যখন ওনাকে হাসপাতালে দেওয়া হয়েছিল তার থেকে, এবং বাড়িতে যখন ছিলেন তার থেকে এখন অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে। অক্টোবরের শেষের দিকে স্বামী মারা যান ওনার 2 মাসের মাথায় একেবারে, এবং মারা যাওয়ার পর ওনার পরিবারে একদম শোকের ছায়া নেমে আসে। বলছেন সেই থেকে আমার সাজানো গোছানো সংসারটা একদিনের একটা মাছ কেনার জেদের জন্য পুরো ছারখার হয়ে গেল। তারপর থেকে যে শুনতো, ওনার স্বামীর অসুস্থতা থেকেই সবাই বলতো, তারপর মারা যাওয়ার পর তো আরও সবাই বলতো যে ওইভাবে কেউ মাছ কিনে ওভারব্রিজ ক্রস করে লাইন পার হয়েছে, ব্রিজের ওপর দিয়ে আসো বা লাইন পার হয়ে আসো, এটা টাটকা মাছ কিনে ওইভাবে কেউ রাত্রেবেলা আসে? মঙ্গলবার রাত্রেবেলা, অনেক রাতও হয়ে গেছিলো সেদিন। বলে কিছুতেই তো শুনতে চাইলো না, খালি উদাহরণ দিচ্ছিল, এ কিনছে ওর হচ্ছে না, ওরা বিক্রি করছে ওদের হচ্ছে না, যত তোমার কুসংস্কার। তখন সবাই মিলে ওনার স্ত্রীকে বলে, তুমি আরও মানে না বলতে পারতে, বা ওই মাছগুলো ফেলে দিতে পারতে, না খেতে পারতে, এবার তো সবাই নানা রকম বলবেই। উনি বলছেন আমি জানবো কী করে যে এরকম ঘটনা ঘটবে? এমন তো নয় যে ওরা প্রথমবার জীবনে রাত্রেবেলা মাছ কিনে এনেছে, যে মাছ ওদের প্রতিনিয়ত বাড়িতে আসছে, দিনের বেলাও কেনা হয়, রাতেও কেনা হয়, তো এমন কিছু যে অপেক্ষা করে আছে ওনারাই বা জানবেন কী করে। বলছেন একটা মাছের প্রতি একটা বিতৃষ্ণা এসে গেল, যে একটা মাছ কেনাকে কেন্দ্র করে একটা মানুষ, সুস্থ সবল নিরোগ মানুষ, অকালে ঝরে যাওয়া। মানে ওনারা তো আছেনই, ওনাদের পরিচিত আত্মীয় শুভানুধ্যায়ী কেউ মানতে পারছিল না যে একটা জলজ্যান্ত মানুষ 2 মাস কীভাবে শেষ হয়ে যায়, কিভাবে সম্ভব এটা। তারপর এবার ওনার কাজকর্ম হয়ে যায়, সমস্ত কিছু হয়ে যাবার পর ওনার স্বামী ওনার মেয়েকে খুব স্বপ্ন দিতেন, খুব স্বপ্ন দিতেন যে মা তোকে ছাড়া থাকতে পারছি না, তুই চলে আয়, তোকে ছাড়া আমি কি করে থাকবো বল, আমি বড্ড একা হয়ে গেছি। এখানে ওনার স্ত্রী আর একটা কথা বললেন, যে যখন উনি খুব অসুস্থ কলকাতার অ্যাপেলোতে ভর্তি আছেন, তখনও কিন্তু ওনার মানে স্বামী ওনার মেয়েকে দেখতে চাইতেন, যে মেয়েকে একবার নিয়ে এসো, একবার নিয়ে এসো, ওকে খুব দেখতে চাইছি। কিন্তু উনি পারেননি। বলছেন এত কিছু মানে ব্যালেন্স করা আমার পক্ষে সম্ভব হয়নি, আর আমি কল্পনা করতে পারিনি যে মানুষটা বাড়িতে ফিরে যাবে না। মানুষ তো অসুস্থ হয়, হাসপাতালে ভর্তি হয়, তারপর তো মানুষের খারাপ সময় কেটেও যায়, সে যে আর বাড়িতে ফিরবে না, সেই জন্য মেয়েকে দেখতে চাইছে বলে উনি বলছেন আমি কল্পনা করতে পারিনি। বলে এত কিছুর মধ্যে একটা বিশ্বাস ছিল যে না মানুষটা সেরে যাবে, হয়েছে নিউমোনিয়া, একটু বাড়াবাড়ি হয়ে গেছে, হয়তো ঠিকঠাক চিকিৎসা হয়নি, মানে নানা রকমভাবে নিজেকে বোঝাচ্ছেন। এখানে আর একটা কথা বলা দরকার, যখন উনি হাসপাতালে কলকাতায় ভর্তি আছেন, সেই সময় রাতের দিকে, যদিও বড় হাসপাতাল, সেখানে প্রচুর লোকজন, সব কিছু, রাতের দিকে ওনার তো কোনো স্যালাইন বা কিছু চলছিল না। একদিন নাকি উনি চিৎকার করে বেড থেকে নেমে গিয়ে বেরিয়ে চলে যাচ্ছিলেন, ওখানকার স্টাফেরা যারা থাকে ওরা ধরে নিয়েছে, ধরে ওনাকে বেডের সঙ্গে একটু নাকি বেঁধে রেখে দেয়, নাকি এমন করছিলেন যে আমার যাও আমি চলে যাব, আমি এই করবো। পরের দিন স্ত্রী গিয়ে জানতে পারেন যে উনি এরকম নাকি রাত্রিবেলা, তখন প্রায় রাত্রির 2:30-3টে, এই সময় কোনো পেশেন্ট এভাবে নেমে চলে যাচ্ছে, এটা তো ওরা ভাবতে পারে না। তো ওই সময়টা ওনার রুমের সামনে লোকজন একটু কম ছিল, তাও ওরা দেখতে পেয়েছে, ওনাকে এনে ধরে করে ভেতরে নিয়ে আসেন। এবং পরে দিন সকালে যখন স্ত্রী শোনেন ওখানে গিয়ে আপনার স্বামী এরকম বেরিয়ে যাচ্ছিল, তারপর নানা রকম অসংলগ্ন কথা বলছিল, যে আমাকে ওরা তাড়া করছে, আমার মানে বেডের পাশে দাঁড়িয়ে আছে, বিরক্ত করছে, আমাকে বসতে দিচ্ছে না, শুতে দিচ্ছে না, আমাকে ভীষণ জ্বালাতন করছে। তখন ওরা বলে যে আপনার স্বামীকে একটুখানি দেখতে হচ্ছে, এরম এরম ব্যাপার। তখন উনি যখন ওনার স্বামীকে জিজ্ঞেস করেন যে তুমি এরকম রাত্রিবেলা উঠে পালিয়ে যাচ্ছিলে কেন, তখন বললেন যে না তো, আমি তো পালিয়ে যাইনি। মানে উনি পরের দিন সকালে পুরো বিষয়টা ভুলেও যেতেন, কিন্তু রাত্রেবেলা রকম হচ্ছে শেষের দিকে। তারপর তো উনি চলে যান পৃথিবী ছেড়ে।
তো কিছু প্রশ্নের উত্তর ওনার স্ত্রী পেলেন না, যে কেন ওনাদের ধরলো, কোনো আত্মাও যদি ধরে থাকে, বা কি ব্যাপারটা হলো, মাছ কিনে নিয়ে আসা ওই টাটকা রক্ত পড়তে পড়তে আসছিল সেটার জন্য কিছু হলো নাকি, আর কারা এসে টাকা চাইতো ওনার কাছে, তাদের সঙ্গে মাছের সঙ্গে টাকার সঙ্গে কী সম্পর্ক, এর উত্তর পাওয়া গেল না, এর উত্তর পাওয়া যায়নি। খুব দুঃখজনক একটা ঘটনা। পরবর্তীকালে যেটা বলছিলাম, ওনার মেয়েকে স্বপ্ন উনি যখন দিতেন, তখন সকালবেলা মেয়ে যখন সবাইকে বলে দিয়েছিল যে বাবা এরকম স্বপ্ন দিচ্ছে, প্রায় ওনাদের একজন আত্মীয়া ওর মেয়েকে শেখালেন যে দেখ, বাবা স্বপ্ন দিলে এবার বাবাকে বলবি যে বাবা তোমার তো আমাকে নিয়ে প্রচুর স্বপ্ন, তোমার বড় হব, তোমার মুখ উজ্জ্বল করব, তো আমি যদি তোমার সঙ্গে চলে যাই তো তোমার মুখ উজ্জ্বল কেমন করে করব, এটা বাবাকে বলবি। তো তাই হয়, পরে যখন আবার বাবা স্বপ্ন দেয়, তো স্বপ্নের ঘোরে মেয়ে বাবাকে বলছে বাবা আমি যে তোমার মুখ উজ্জ্বল করব, তোমার যে আমাকে নিয়ে কত স্বপ্ন, তোমার সঙ্গে যদি আমি চলে যাই তোমার স্বপ্নটা কী করে আমি পূরণ করব। তো এইটা বলার পর নাকি মেয়ে স্বপ্নে দেখছে, এটা বলাটা দরকার, বললো কীভাবে এলো অনেকে জিজ্ঞেস করবেন, স্বপ্নে মেয়ে দেখছে। বাবা এটা শোনার পর চুপচাপ চলে গেল উনি হাঁটতে হাঁটতে চলেই যাচ্ছেন, আর মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দেখছে। এটা ওনার বাবার দেওয়া ওনাকে এখনও অবধি শেষ স্বপ্ন। তারপর থেকে আর অন্য কোনো স্বপ্ন আসেনি, বা পরিবারে আর কোনো, কেন ওরা যারা কাজ করেছিলেন পুরোহিতরা, ওনার যেটা অন্ত্যেষ্টিক্রিয়া বা তারপর যে শ্রাদ্ধের কাজকর্ম হয়েছিল, বলেছিল ওনার বাবা একটু দোষ পেয়েছিল মৃত্যুকালে, দোষ পেয়েছে বলে এরকম স্বপ্ন দিচ্ছে বা কিছু। তো তারপর যা যা নিয়ম, শান্তি সস্তান সব কিছু করা হয়, এবং আর কোনো স্বপ্ন দেন না। তবে ওনার পরিবারটা পুরো ছারখার হয়ে গেছে, খুবই কষ্টের মধ্যে ওনারা জীবন কাটাচ্ছেন, এবং মেয়েকে আগলে রেখে বড় করছেন। মেয়ে বড় হলে ওনাদের স্বপ্ন সফল হবে, ওনার দুঃখ কিছুটা সুসার হবে। ঘটনা তো আমরা পড়ি বন্ধুরা, প্রতিদিন কিছু না কিছু ঘটনা আসে। আগের দিনের হরিপালের ওই বাচ্চা মেয়েটির ঘটনাও খুবই আমার খারাপ লেগেছে, যে বাচ্চা মেয়েটা মারা গিয়েও এভাবে ফিরে আসা। আজকের ঘটনাটা অনেকটা একই রকম। কীভাবে এই ঘটনাটা সব থেকে খারাপ দিক হচ্ছে, একটা মাছ কেনাকে কেন্দ্র করে, উনি যদি স্ত্রীর কথা শুনতেন, মাছটা না কিনতেন। এবার অনেকে বলবেন জানবেন কি করে, সেটা ওনার স্ত্রীরও বক্তব্য যে জানবো কী করে, মাছ রাত্রেবেলা মাছ কিনে তো অনেক লোক বাড়ি আসে, আর মাছ কিনছে বলে তো রাত্রে মাছ বিক্রি হচ্ছে, এটাও তো একটা কথা। কিন্তু এই স্টেশনের ওপর বা লাইনের ওপর রক্ত পড়তে পড়তে এসেছে, এই বিষয়টা মঙ্গলবার কোনো কারণে ব্যাপারটা খারাপ হয়ে গেছে, আমার মনে হয় এটা। আপনাদের কি বক্তব্য বন্ধুরা, আপনারা জানাবেন। আর তোমরা যদি শুনছো হিয়া, জানিও তোমরা আজকের ঘটনাটা শুনলে তোমাদের যদি কোনো বক্তব্য থাকে আমার ঘটনা পাঠকে কেন্দ্র করে, সেটাও তোমরা জানিও। তুমি আর তোমার মা খুব ভালো থেকো, ঈশ্বর তোমাকে অনেক অনেক বড় করুক, বাবার সব স্বপ্ন সফল করো। তুমি যদি তুমি আমার ঘটনা শুনছো, তুমি প্লিজ কমেন্ট করো আজকের এপিসোডে, এটাই প্রার্থনা করি। সরাসরি চলে যাচ্ছি আজকের কমেন্ট বক্স সেকশানে। কমেন্ট করেছেন বুবুন ঘোষ, কমেন্ট করেছেন সঞ্চারী রয়, লিখেছেন দ্বিতীয় ঘটনাটা খুবই মর্মস্পর্শী, মন ছুঁয়ে গেল, এমনটা হয় আমার ব্যক্তিগত বিশ্বাস। রূপা দে, অসীম দাস, সুমন সমাদ্দার, জয়া চক্রবর্তী, মৌসুমী দে, সুদেশনা সিনহা রয় লিখেছেন প্রথম ঘটনাটা মৌমিতার বলা ভালো লাগলো, দ্বিতীয়টি খুবই দুঃখজনক, একদম ভালো লাগেনি। বাচ্চা মেয়েটা মারা যাওয়া মোটেই কাম্য নয়। সব থেকে বলবো, বাচ্চা ছেলেই হোক বা মেয়ে হোক, মারা যাওয়া কাম্য নয়, কারণ বাচ্চারা আমাদের মহান দেশের ইন্ডিয়ার ফিউচার। হ্যাঁ, নিশ্চয়ই কাম্য নয়, কিন্তু ঘটনাটা বক্তব্যটা ছিল বাচ্চাটা মারা যাবার পরও কিভাবে বাবাকে বাঁচানোর চেষ্টা করেছে, যাতে তার পরিবারটা ভেঙে না যায়, তার যে ছোট ভাইটা আছে সে ভালোভাবে বড় হতে পারে। মৃত্যুর পরও সে অচেনা অজানা ছেলেগুলিকে কাছে চলে এসেছে, কথা বলতে পারছে না, সে ওই শরীর ধারণ করেছে শুধুমাত্র তারা যাতে তার বাবা মার কাছে পৌঁছায়, একটু সাহায্য করে। এটা সব থেকে বড় বিষয় ছিল আগের দিনের ঘটনার। মৌসুমী মুখার্জি লিখেছেন খুব সুন্দর, খুব মিষ্টি কণ্ঠে ঘটনা বলো সহেলি, ভালো লাগলো। সম্পূর্ণা সান্যাল লিখেছেন আন্টি তুমি আমার কমেন্ট অনেক দিন হলো গল্পে নাও না,
তোমার গল্প আমার খুব ভালো লাগে, রিকোয়েস্ট হলো আমার নামটা নিও প্লিজ। এই তো তোমার নাম নিলাম বাবু, আশা করি তুমি ভালো আছো। হ্যাবিট স্পট লিখেছেন খুব মন ছুঁয়ে যাওয়া ঘটনা। অভিজিৎ দাস লিখেছেন অদ্রিতা নেমটা নিলে না বলো। এই তো নিলাম অদ্রিতা নাম তোমার। বিপাশা গোস্বামী, গীতা গোস্বামী, হর্ষ ডিএস লিখেছেন কি অদ্ভুত ঘটনা মৌমিতার, এবং কার্তিক দাকেও প্রণাম শৈলী অভিনন্দন জানাই। মাম্পি বেলদার, পাপড়ি দোলা, একে একে, দেবশ্রী কোলে এবং আরও অনেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সঙ্গে থাকার জন্য।